ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ ফর ইউ ড্রামা লাস্ট পার্টের গল্প নিয়ে এসেছি। যদিও এই পার্টটা নিয়ে আসতে আমার এত বেশি লেট হয়ে গেল কি বলবো। আমি চেয়েছিলাম একদম এখান থেকে 3 দিন আগে এটা আপলোড করে দিতে, কিন্তু কিছু ফ্যামিলি ইস্যুসের কারণে আমার এত বেশি লেট হয়ে গেল। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু মাঝে মাঝে এমন কিছু সমস্যার জীবনে আসে যেগুলো হ্যান্ডেল করতেও কিছু সময়ের প্রয়োজন হয়। সেজন্য মানুষকে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে হয়। আমি তো সবসময় রোবোটিকের মতোই কাজ করি। দেখা যায় আজকে একটা ভিডিও আপলোড করছি তো 2 দিন বাদেই সেকেন্ড পার্ট আপলোড করছি। আমি মনে হয় অনেক ফাস্টে ড্রামা আপলোড করি। তারপরেও আপনাদের অনেকেরই এত বেশি অভিযোগ যে আমি নাকি অনেক লেট করে ড্রামা আপলোড করি। তো মানুষই, তাই না? সব মানুষের জীবনেই তো কিছু সমস্যা জটিলতার সৃষ্টি হয়। মানুষের জীবন তো সবসময় স্মুথ চলে না। সো এগুলোকেও মাঝে মাঝে ভাবতে হবে। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে লাস্ট পার্টের গল্প দেখে নেওয়া যাক। এই পর্বের শুরুতেই আমরা মিয়াও জিং এবং চেঙ্গিকে দেখতে পাই। মিয়াও জিং এর তো মা মারা গিয়েছিল। জেনি অফিসে ফোন দিয়ে ওর জন্য 3 দিনের ছুটি চেয়ে নেয়, কারণ এখন ওর শারীরিক কন্ডিশনটাও ভালো ছিল না, মানসিক কন্ডিশনও ভালো ছিল না। এরপরে ওর মায়ের শেষকৃত্যের সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নেয় চেঙ্গি নিজে। আঙ্কেল জওকেও কল দেওয়া হয়, তিনিও এখানে আসেন। এরপর মিয়াও জিংকে মর্গে নিয়ে যাওয়া হয়, কারণ এখন লাশটাকে আইডেন্টিফাই করতে হবে। মিয়াও জিং মায়ের লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। নিজে একদম মনে পাথর চাপা দিয়ে যে দাঁড়িয়েছিল, তারপরেও চোখের পানি বাদ মানছিল না, বোঝাই যাচ্ছিল। মিয়াও জিং ওখান থেকে আইডেন্টিফাই করে কেমন একটা মুখে হাত দিয়ে সোজা ওয়াশরুমে চলে আসে, কারণ ওর বমি চলে এসেছিল। এরপরে বাহিরে এসে বলে আমি ঠিক আছি। এরপরে আমরা ওদের মায়ের শেষকৃত্যের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে কেবল ওরা দুজনেই বসেছিল। এই কাজটা শেষ করার সাথে সাথেই আমরা এখানে কিছু লোককে আসতে দেখি, যে মানুষগুলো এসে দাবি করে যে মিয়াও জিং এর মা নাকি এই লোকগুলোর কাছ থেকে টাকা লোন করেছিল, এখন সেই টাকা মিয়াও জিংকে শোধ দিতে হবে। ওরা হাঙ্গামা করলে তখন চেঙ্গে ওদেরকে বাহিরে নিয়ে আসে, ওদের সঙ্গে পাল্টা আক্রমণ করে এবং পুলিশ ডাকার কথা উঠলে কিছুক্ষণ পরে দেখা যায় ওরা একটা কাগজ বের করে দেয় আর বলে এখানে তো লেখাই আছে যে তাদের কাছ থেকে টাকা লোন করা হয়েছে। তখন মিয়াও জিং বলে কিন্তু আমার মা টাকা লোন করেছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক তখনই এখানে আঙ্কেল জও আসে। আঙ্কেল জও এসে বলে আপনারা যেটা করছেন সেটা অবৈধ। একজন টাকা ধার নিয়েছে, সে ক্যান্সারের পেশেন্ট ছিল, সো আপনারা তার মেয়েকে এভাবে হেনস্থা করতে পারেন না। কিন্তু তাও মিয়াও জিং বলে ঠিক আছে, আমি তো আর হারিয়ে যাচ্ছি না, কিন্তু পরে আমি এই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আপাতত ওরা এখান থেকে চলে যায়। যাই হোক, এই ব্যাপারটা তো মিটে গিয়েছে। মিয়াও জিংয়ের কি আর বলবে, ওর অনেক বেশি খারাপ লাগছিল। এবার ফাইনালি মাকেও হারিয়ে ফেলেছে, তাছাড়া মায়ের এখন এত বড় একটা বোঝা, ও অনেকটাই নিশ্চুপ হয়ে গিয়েছে। তখন ওকে জড়িয়ে ধরে চেঙ্গি বলে আমি সব সময় তোমার সাথে আছি। আর মা যে ব্রেসলেটটা ওকে দিয়েছিল সেটাও ও ফেরত দিয়ে দেয়। যাই হোক, এরপরে দেখা যায় ওখান থেকে একটা ছবি নিয়ে ওরা বাইরে বেরিয়ে এসেছে। সিন কাট হয়ে যায়, ওর মায়ের অ্যাশেজগুলো নিয়ে ও বাড়িতে চলে আসে। এগুলো আপাতত এখানেই থাকবে, তারপরে ও যদি ওই গ্রামের বাড়ি যায় সেখানে ওগুলোকে রেখে আসবে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে ও রীতিমতো আবার কাজে ফিরেছিল। ওর মা যে মারা গিয়েছে ওর অফিসের কোনো কলিগ পর্যন্ত এই কথা জানতো না, তাই এখানে ওকে টেক কেয়ার করার জন্য শুধুমাত্র চেঙ্গিই ছিল। যদিও ওকে টেক কেয়ার করার জন্য ওর বসও ছিল, তবে বসকে তেমন একটা পাত্তাও দিচ্ছিল না এবং বসও পাত্তা পায় না। বসের মনটাও খারাপ হয়ে যায়। আর অন্যদিকে এই ঘটনা কিন্তু জানতে পেরেছে আবার জাংবিন। তো জাংবিনের কাছে এসে ছুটি চেয়ে নেয় চেঙ্গি, কারণ ও একটু শহরের বাইরে যাবে। এরপরে ও মিয়াও জিংকে নিয়ে ওর মিয়াও জিংয়ের নিজের শহরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আর সাথে করে নিয়েছিল ওর মায়ের দেহ অবশেষ। যাই হোক, এরপরে মিয়াও জিংকে সারা রাস্তা ও এত সুন্দর করে টেক কেয়ার করতে করতে নিয়ে যায় যে মিয়াও জিং ওকে বলে তুমি কত ভালো। এরপরে ওরা সোজা পৌঁছে যায় জিয়াং সিটিতে। এই জিয়াং সিটিতে অনেক বছর আগেও এসেছিল। এরপরে মিয়াও জিংকে জিজ্ঞেস করে চেঙ্গি যে তুমি কি এখানকার কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে চাও। ও তখন বলে যে ওর একটা আন্টি ছিল, তবে এত বছরে সে যেহেতু কখনো খোঁজ নেয়নি, তাই সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। এরপরে ওরা সরকারি যে গোরস্থান আছে সেখানে আসে। মায়ের যে দেহাবশেষ ছিল সেটা এখানেই রেখে যায়। আর ওখানে দাঁড়ানোর পরে মিয়াও জিং বলে শেষ পর্যন্ত হয়েই গেল, আমার যে মা নেই এটা আমি বিশ্বাস করতেই পারছি না। এতকাল যা কিছু হয়েছে, কিন্তু তারপরেও আমার তো একটা মা ছিল, আর এখন আমার একটা মা নেই। তখন ওকে জড়িয়ে ধরে চেঙ্গি আর বলে সবসময় আমি তোমার সাথে আছি। এরপরে ওরা একটা ছোট্ট রেস্টুরেন্টে এসে বসে থাকে। মিয়াও জিং বলে সময়টা যদি এখানেই থমকে যেত, সবসময় যদি এখানেই এভাবেই থেকে যেতে পারতাম। চেঙ্গি তখন বলে তুমি ভাবো যে আমরা সবসময় এখানেই আছি, তুমি চাইলে এখানে আমি ছোট্ট একটা ক্যাফে খুলতে পারি, সারাদিন তুমি চালাবে আর সারা রাত আমি।
এরপরে ওরা শহরটাকে ঘুরে দেখে। তো এখানে একটা সুন্দর নেকলেস পছন্দ হয়ে গিয়েছিল মিয়াওজিংয়ের, তবে না কিনেই চলে আসে। সিন কাট হয় আর আমরা একটা কেবল কারের ভিতরে ওদের দেখতে পাই। তো এখানে মিয়াওজিং একবার চেঙ্গিকে জিজ্ঞেস করে যে তুমি যে একটা মেয়ের সঙ্গে কেবল কারে অনেক আগে একবার উঠেছিলে, তুমি কি সেদিন কিস করেছিলে ওকে? মিয়াওজিংকেও বলে ও করেনি। তাছাড়া মিয়াওজিংকে এখানে একটা সুন্দর নেকলেসও গিফট করে চেনি, আর এটাই সেই নেকলেস যেটা মিয়াওজিং একটু আগে পছন্দ করেছিল। চেনি ওকে সত্যিই যে এত ভালোবাসে, মিয়াওজিং সেটা দফায় দফায় প্রমাণ পাচ্ছে। এরপরে ওরা আবার ফিরে আসার সাথে সাথে চেঙ্গির কাছে একটা রহস্যময় কল আসে, যে আবার চেঙ্গিকে এক প্রকার হুমকি দেয় যে ওর জীবনটা নাকি বরবাদ করে দিবে। আর অন্যদিকে আমরা বিলিয়ার্ড ক্লাবটাকে দেখতে পাই। বিলিয়ার্ড ক্লাবের কাছে সন্দেহভাজন একটা লোককে নাকি দেখা গিয়েছে। অন্যদিকে আমরা আবার অফিসিয়াল সিন দেখতে পাই। মিয়াওজিং কাজ করছিল, কিছুক্ষণ বাদেই মিয়াওজিংয়ের কাছে একটা কল আসে। মিয়াওজিং তো ঘাবড়ে যায় আর এখান থেকে দৌড়ে সোজা বাহিরে চলে আসে। ভিতরে এখনো কিছু মানুষ আছে এবং ভিতরে চেঙ্গিও আছে, কারণ কিছু স্টুডেন্টরা আছে, তাদেরকে চেঙ্গি বের করার চেষ্টা করছে। পুলিশরা এসে সমস্ত মানুষগুলো আটকানোর চেষ্টা করে। ঘটনা এখান থেকে 2005 সালে ব্যাক করে। আমরা দেখতে পাই যে এই রাতে, ঝড় বৃষ্টির রাতে চেঙ্গিকে ডেকে পাঠানো হয়েছিল। ওকে মূলত ডাকা হয়েছিল একটা জায়গায়, যে জায়গায় একটা রহস্যময় লোক এসে বলে তুমি এখানেই দাঁড়াও, জাংবিং কি তোমাকে পাঠিয়েছে? তখন চেঙ্গি বলেছিল জাংবিনই আমাকে পাঠিয়েছে। লোকটি বলে কেউ আসলে আমাকে সাথে সাথে কল করবে। ও তখন বলে ঠিক আছে। তাছাড়া লোকটি এটাও বলে যায় যে এই কথা শুধুমাত্র আমাদের দুজনের ভিতরে থাকবে। আমরা দেখতে পাই এই অফিসেই মূলত কাজ করতো ওয়েনজিয়া, মূলত ওই যে পুলিশ অফিসারের গার্লফ্রেন্ড বা ফিয়ান্সি। যাই হোক, সেদিন সে অনেক বেশি আশা নিয়েই মূলত বসেছিল সবার কাজ করা শেষ হয়ে গেলেও, কিন্তু কিছুক্ষণ বাদে ওই রহস্যময় লোকটি ওখানে আগুন লাগিয়ে দেয়। তো ওয়েনজিয়া এর ভিতরে আছে সেটা তো চেঙ্গি জানতো। চেঙ্গি গিয়ে ওয়েনজিয়াকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচাতে পারে না। এদিকে মিয়াওজিং যখন জানতে পারে এখানে আগুন লেগে গিয়েছে, ও তো দৌড়ে এখানে চলে আসে, কিন্তু এখানকার কেউই ওকে ভিতরে যেতে দিতে চায় না। তাছাড়া এখানকার কিছু কিছু মানুষ চায় এই বিল্ডিংটা পুড়ে যাক, কারণ এখানে ট্যাক্স বিষয়ক অনেক কাগজপাতি আছে, সেগুলো পুড়ে যাওয়ার জন্যই মূলত আগুনটা লাগানো হয়েছে। তো এখানকার বড় বড় কাগজপাতিগুলোকে চেঞ্জ করে দিতে চাওয়া হয়েছিল, এবং এখানে যে অনেক বড় একটা ফাইল ছিল সেটাকেই মূলত ধ্বংস করে দেওয়ার কথা ছিল, আর জাংমিন নিজে থেকে এটা করেছে। এদিকে তো পাগলের মতো কান্নাকাটি করছিল মিয়াওজিং, কারণ চেঙ্গি ভিতরেই আছে, ওকে কোনোভাবেই তো আটকানো যাচ্ছিল না। কিছুক্ষণ পরে চেঙ্গিকে বাহিরে নিয়ে আসা হয়। মিয়াওজিং যখন দেখে ও বেঁচে আছে, ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই আঙ্কেল জোয়ের মনে হয় যে ভিতরে আসলে তার তো ফিয়ন্সি ছিল। কিছুক্ষণ পরে তার ফিয়ন্সির লাশটা বাহিরে নিয়ে আসা হয়। ও তো পুরো পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। দুদিন বাদেই তাদের বিয়ে, আর আজকে কিনা তারই মৃতদেহ দেখতে হলো। আর এদিকে চেঙ্গিকে দেখতে পাই, চেঙ্গিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। মিয়াওজিং তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, বারবার ওকে ডাকছে তুমি ওঠো ওঠো। এরপরে দেখা যায় সিন আবার 2011 সালে মানে বর্তমানে ব্যাক করে। মিয়াওজিং আজকে কিন্তু ভিতরে ঠিকই ঢুকেছে। মিয়াওজিংকে তখন দেখতে পাই চেঙ্গি। চেঙ্গি বলে কারোর কিছুই হয়নি বলে ওকে বাইরে নিয়ে আসে। এরপরে চেনিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ বাদে চেনির যখন জ্ঞান ফিরে আসে, তখন ও দেখতে পায় মিয়াওজিং পাশেই ঘুমাচ্ছে। ও বলে আমি ঠিক আছি। মিয়াওজিং ওকে দেখেই জড়িয়ে ধরে। তো কিছুক্ষণ পরে এখানে আঙ্কেল জল চলে আসে আর বলে তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। যাই হোক, এরপরে ও পানি নিয়ে আসতে চায়, আর আঙ্কেল জ বলে আবারও সেই আগুনের কানটাই পড়লে এবং আবারও আহত হলে। যাই হোক, কিছুক্ষণ পরে এখানে মিয়াওজিং এসে বলে এইসব রোস্ট হাঁসের মাংস তোমার খাওয়া যাবে না, এখন থেকে তুমি খালি এরকম সাদামাটা খাবার খাবে। যাই হোক, এরপরে সব সময় সেবা যত্ন করতে থাকে ওর মিয়াওজিং। মিয়াওজিং তো এখানে অফিসের কাজকর্মও করছে, এক মুহূর্তের জন্য চেঙ্গির পাশ থেকে নড়ছে না। চেনি বলে তুমি কেন এভাবে চিপকে পড়ে আছো, বাড়িতে যাও। কিন্তু মিয়াওজিং সেদিন সকালবেলা হাসপাতালে এসে দেখে চেনি নেই। ও তখন বাথরুমে গিয়ে দেখে যে ও ব্রাশ করছে। ও ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকলে চেনি বলে তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি, বাইরে যাও। ও বলে বাইরে যাবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। কিন্তু তারপরে ওকে বাইরে ঠেলে পাঠানো হলে ও একটা জুতা দিয়ে দরজাটা ফাঁকা করে ধরে রাখে। চিনি বলে এইভাবে আমি কিভাবে কি করবো এর ভিতরে। মিয়াওজিং বলে কিন্তু আমি তাও এভাবেই দাঁড়িয়ে থাকবো। এরপরে ওর কাছ থেকে তো এক মুহূর্তের জন্য মিয়াওজিং সরছিল না। ওর খালি মনে হচ্ছিল চেঙ্গি যদি আবার পালিয়ে যায়, কারণ এখান থেকে 6 বছর আগে সেম অগ্নিকাণ্ডে পুড়ে চেনি কিন্তু ওকে দূরে ঠেলে দিয়েছিল, সেজন্য। তখন মিয়াওজিংকে ও বলে আচ্ছা ঠিক আছে, এভাবে না দেখে বরং তুমি উপরে চলে এসো, আমি তোমার বেডে গিয়ে ঘুমাই। মিয়াওজিং তখন বলে আমরা একসঙ্গেই ঘুমাবো। এরপরে ওরা দুজনে একসঙ্গেই শুয়ে পড়ে।
এরপরে চেনি ওকে বলে, মিয়াওজিং, আমি তোমাকে কথা দিচ্ছি, এখান থেকে ৬-৭ বছর আগে যা কিছু হয়েছে তা আমার ভুল ছিল। আমি তোমাকে বাঁচানোর জন্যই সেটা করেছি, আর এরকম করব না। মিয়াওজিং বলে, শুধু তুমি আমাকে একা প্রোটেক্ট করবে না, এখন থেকে তুমি ভাববে যে আমিও প্রোটেক্ট করার ক্ষমতা রাখি, আমিও তোমাকে প্রোটেক্ট করব। এরপরে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিনের দৃশ্য দেখতে পায়, চেংয়ের ডিসচার্জের সমস্ত ব্যবস্থা করা হয়ে গিয়েছিল। মিয়াওজিং এসেছে ওকে রিসিভ করতে। এরপরে মিয়াজিং ওর দিকে হাত বাড়িয়ে দেয় আর দুজনেই সোজা বাড়িতে চলে আসে। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, আজকে একটা বিশেষ চাইনিজ ফেস্টিভ্যাল ছিল, তাই ওরা দুজনেই অন্তত মুহূর্তটাকে আরও জীবন্ত করার জন্য বাড়িঘরটা সাজিয়েছিল। আর দুজনেই আকাশের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা প্রার্থনা করে চেনি। মিয়াজিং ওকে জিজ্ঞেস করে, কি প্রার্থনা করেছো? চেনি বলে, সেটা বললে তো প্রার্থনাটা সফল হবে না, সেজন্য সেটা বলা যাবে না। মিয়াজিং বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে ও আবারও কিচেনে গিয়ে বলে, কি প্রার্থনা করেছ? চেঙ্গি তখন বলে, দেখি, এই দোলটা তো তুমি অনেক দিন পরে পড়েছ। মিয়াও বলে, হ্যাঁ, এখন থেকে পরে থাকবো। চেঙ্গি তখন ওকে একটা কিস করে, কিন্তু আজকে ওরা অনেক বেশি ডেসপারেট হয়ে গিয়েছিল এবং ওদের ভালোবাসাটা আজকে আরও বেশি নিবিড় হয়ে উঠেছিল। ওরা সোজা বেডে চলে আসে। মিয়াজিং ওকে জিজ্ঞেস করে, এখনও কি আগের মতোই আঘাত পাও? চেনি বলে, আঘাত অনেক আগে থেকেই ব্যথা করা বন্ধ করে দিয়েছে। যাই হোক, সেদিনকার দৃশ্য এখানেই কাট হয়ে যায়। পরদিনের সিন দেখতে পাই, মিয়াওজিং সোজা বাথরুমে যায়। চেনি যেখানে দাঁড়িয়েছিল গিয়ে ওকে জড়িয়ে ধরে, কিন্তু চেনির মুখের যে গোফ দাড়ি সেগুলো আবার মিয়াওজিংয়ের নাকি ফুটছিল। মিয়াওজিং বলে, তুমি শেভ করনি? চেনি তখন বলে, করব। মিয়াওজিং তখন বলে, আমি করিয়ে দিচ্ছি বলে মিয়াওজিং ওকে শেভ করানোর চেষ্টা করলে চেনি ওকে একটা টুলের উপরে তুলে দেয় আর বলে, এবার করো, যাতে তোমার একটু সুবিধা হয়। এরপর দিন ওরা দুজনেই হাঁটতে বেরিয়ে যায়। তখন মিয়াওজিং ওকে এসে জিজ্ঞেস করে যে কেসের কতদূর। তখনই আঙ্কেল জওকে একটা টেক্সট দিয়ে বলে, আগামী পরশু দেখা করতে। মিয়াওজিং বলে, সাথে কিন্তু আমিও যাব। এদিকে আমরা জাংবিনের কোম্পানি কিছু ড্রাইভারদের দেখতে পাই যাদেরকে তাও সামলাচ্ছে। ওরা আসলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য নতুন একটা রুট চালু করার চেষ্টা করছে। এদিকে মিয়াওজিং উঠে পড়ে লেগেছে যে ওরা ঠিক কোথায় কিভাবে যাবে সেটা খুঁজে বের করতে হবে। সেজন্য ও অফিস থেকে ভীষণই প্র্যাকটিস খাটিয়ে একটা ফাইল বের করে আনে, সেই ছবিটা চেঙ্গিকে পাঠিয়ে দেয়। এরপরে চেঙ্গি সেই অনুযায়ী কাজ করার জন্য সোজা ড্রাইভারদের কাছে যায়। গিয়ে জানতে পারে ইদানিং নাকি আগের অনেক ড্রাইভারগুলোই কাজে আসছে না, তারা নাকি হুটহাট অসুস্থতার জন্য ছুটি নিচ্ছে। তখন ও বলে, হঠাৎ করে এত ড্রাইভার সংখ্যা কমে যাওয়ার কারণ কি? আর তাছাড়া নতুন ড্রাইভারও নাকি এখানে আমদানি করা হচ্ছে। একবারে এত ড্রাইভার ছুটি নেওয়ার জন্য একটু সন্দেহ হয় চেনির। চেনি তখন জিজ্ঞেস করে, আচ্ছা বিন কোথায়? ও আজকে কাজে আসেনি? লোকটি তখন বলে, ও আজকে অসুস্থতার জন্য ছুটি নিয়েছে। এদিকে আমরা দেখতে পাই মিয়াওজিং এসেছিল বসের সঙ্গে কথা বলতে। তখন ওর ফোনে একটা টেক্সট আসলে ওর বসকে বলে, একটা নতুন রুটে ওর স্মাগলিং চালানোর চেষ্টা করছে, আমাদেরকে সেটা ধরতে হবে। এদিকে আমরা বিনকে দেখতে পাই, বিনের সঙ্গে দেখা করতে এসেছিল চেনি। বিনের কাছে জিজ্ঞেস করে ওর কি হয়েছে। বিন তখন বলে, ওর খুব পেটে ব্যথা করছে। চেনি বলে, এটা কি সত্যই হচ্ছে নাকি আরও আগে হতো? লোকটি তখন বলে, সত্যই তার ডায়াবেটিস ধরা পড়েছে আর প্রায়ই এরকম হচ্ছে। গাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে আসতে বলে লোকটি চেনিকে। চেনি গাড়ি থেকে ব্যাগ নিয়ে আসলে দেখা যায় ওর ভিতরে একটা ডল। এরা তো মূলত কমার্শিয়াল সাপ্লাইয়ের জন্য ডলই সাপ্লাই দেয়। তো ওই লোকের দিকে তাকিয়ে চেনি বলে, এই ডলটা তোমার কাছে কেন? তাছাড়া এটা তো একটা নতুন ডল, এটা তো মনে হয় সাপ্লাই হওয়ার কথা ছিল। লোকটি একটু ভয় পেয়ে বলে, আসলে আমার কোনো দোষ নেই, আমি যখন নিয়ে যাচ্ছিলাম গাড়ি করে পুতুলগুলো, একটা পুতুল পড়ে গিয়েছিল, তো এটা নষ্টও হয়নি আবার ছিঁড়েও যায়নি, তাই আমি ভেবেছি এটা আমি আমার মেয়েকে দিব। তখন ওই লোকের অনেক পেটে ব্যথা করছিল, ব্যাগ থেকে সে ওষুধ বের করে খেতে লাগে। ততক্ষণে মিয়াওজিং এখানে পৌঁছে যায় আর বলে, এটা কি শুধু আপনার সাথে একা হচ্ছে নাকি অন্য কারোর সঙ্গেও এরকম হচ্ছে? লোকটি তখন বলে, হ্যাঁ, দলের অনেকের সঙ্গে এরকম হচ্ছে। বেশিরভাগ ড্রাইভারেরই মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, অজ্ঞান হয়ে যায়, পেটে ব্যথা করে, এসব ইদানিং হচ্ছে। মিয়াওজিং তখন বলে, ঠিক আছে, চলুন আপনার কিছু টেস্ট করিয়ে নিয়ে আসি বলে ওকে একটা হাসপাতালে নিয়ে আসে কিছু টেস্ট করানোর জন্য। এরপরে ওর টেস্ট করে পাওয়া যায় যে ওই লোকের ডায়াবেটিস তো আছে, তাছাড়া ওই লোক এমন কোনো পদার্থের সংস্পর্শে এসেছে যার কারণে ওই লোকের শরীরে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া রিপোর্ট দেখে এটা বোঝা যায় ওই লোক জার্মেনিয়াম বা একটু ভয়ানক টাইপের কোনো পদার্থের সংস্পর্শে ছিল যেখানে সেফটি মেনটেন করা হয়নি। তাছাড়া বাকি যে ড্রাইভারগুলো আছে তারা সবই কিন্তু এই পদার্থের সংস্পর্শে আছে বিধায় তারা অসুস্থ হয়ে যাচ্ছে। এরপরে ওরা যে পুতুলটা পেয়েছে ওই লোকের কাছে, সেটা নিয়ে সোজা অফিসার জাওয়ের কাছে চলে যায়। অফিসার জাও ওটাকে তখন খুলে দেখে যে ভিতরে এক টুকরো পদার্থ, যেটা দেখতে কালো, এবং মিস্টার জাও বলে, এই পদার্থের স্ট্রাকচার দেখে যা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা একটা সেমিকন্ডাক্টর টাইপের পদার্থ এবং এটার নাম হলো জার্মেনিয়াম।
আর জার্মেনিয়াম যদি বাইরে পাচার করা হয় তাহলে বিশাল অঙ্কের মুনাফা কিন্তু প্রফিট করতে পারে সেই প্রতিষ্ঠান। তার মানে জাংবিং পুতুলের ভিতরে করে এই জার্মেনিয়াম বাইরে পাচার করে আর তার জন্য সে বিরাট অঙ্কের মুনাফা লাভ করে। মূলত সে স্মাগলিং করছে দেশের বাহিরে, এটাকে চোরাচালান করে। তবে এই মুহূর্তে ওরা জাংবিংকে তো এইভাবে ধরতে পারবে না, এর জন্য ওদেরকে জাংবিংকে সরাসরি ধরতে হবে। এই পুতুল এই মুহূর্তে কোনো কিছুই প্রমাণ করে না, আর সেজন্য ওদের এক হয়ে কাজ করতে হবে। তো এরা দুজনেই তখন পুলিশের হয়ে কাজ করতে চায়। তো রাত্রেবেলার দৃশ্য দেখতে পাই যেখানে মিয়াজিংয়ের চুল শুকাচ্ছিল চেনি। এদিকে আবার আমরা জাংবিনের গাড়িগুলো দেখতে পাই, ওরা লরিগুলো নিয়ে বেরিয়ে পড়েছিল এবং এগুলো আজকে আলাদা রুট দিয়ে যাবে। অন্যদিকে এরা দুজন চিন্তা করছে আগামীকাল বড় একটা মিশন আছে, হয়তো আগামীকালই জাংবিনের গাড়ি ধরা পড়ে যাবে। এদিকে মিয়াজিং চেনির বেডে শুয়ে পড়ে আর বলে আজকে আমি এখানেই ঘুমাবো। চেনি তখন ওর উপরে আসে আর পাশ থেকে সুইচটা অফ করে দেয়। মিয়াজিং আস্তে আস্তে চেংয়ের দিকে এগোতে থাকে, কিন্তু তাও চেংয়ের কোনো ভ্রুক্ষেপ না দেখে ও গুড নাইট বলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। চেনি তখন ওর দিকে ঘুরে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। যাই হোক, এরপরে সিন কাট হয়ে যায়। পরদিনের দৃশ্য দেখতে পাই গাড়িগুলো আজকেই বের হবে এবং তারা নিউ রুট দিয়ে চলবে। তারা ভেবেছিল পুলিশের চোখকে এড়িয়ে এই কাজটি সম্পন্ন হবে। নতুন কিছু ড্রাইভারদের নিয়োগ দেওয়া হয়েছে, গাড়িগুলো একের পর এক বেরিয়ে যায়। তবে ওরা যে রুট দিয়ে যাবে সেখানেও পুলিশের চেকপোস্ট ছিল এবং এটাকে মূলত বসিয়ে রাখা হয়েছে। আঙ্কেল জয়ই মূলত এই পুলিশগুলোকে এখানে সেট করেছে। তো এখানে ড্রাইভারদের কাগজপাতি চেক করা হয়, আইডি কার্ড চেক করে বলা হয় যে আপনি কোন কোম্পানির হয়ে কাজ করেন। লোকটি তখন বলে হিউ ইয়ান কোম্পানির হয়ে। ব্যাস, সাথে সাথে লোকটিকে গ্রেপ্তার করা হয়, কারণ ওরা জানে এরা সবাই চোরাচালানের সঙ্গে যুক্ত। এরপরে আঙ্কেল জও ওখানে চলে আসে আর লোকটিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এখনও কিন্তু যা কিছু হচ্ছে এদের প্ল্যান মোতাবেকই হচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করছে। কিন্তু জাংবিং খবরটা জানতে পেরে এখানে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। তবে এখনও যেহেতু কোনো কিছু প্রমাণ হয়নি, তাই জাংবিং শুধুমাত্র পুলিশকে ধন্যবাদ জানায় আর বলে কেসটা আপনি ভালোভাবে হ্যান্ডেল করবেন, যেহেতু তার লোকজনই তো কাজ করেছিল বলে ওখান থেকে চলে যায়। এদিকে যে লোককে গ্রেপ্তার করা হয়েছে তার কাছে জিজ্ঞেস করা হয় 6 বছর আগে অগ্নিকাণ্ড সম্পর্কে সে যা জানে তাকে সব বলা হলে তার অনেকটাই শাস্তি মওকুফ করা হবে। লোকটি সবই বলে দেয়। এদিকে জাংবিং নিয়ে যাচ্ছিল মিয়াজিংকে এবং চেংকে। এছাড়া জাংবিং এটাও বলে যে অফিসার জও সত্যি একজন ভালো পুলিশ অফিসার, সে একদিন অনেক দূর যাবে। কিন্তু খুব খারাপ লাগে কারণ শুনেছে আগুনে পুড়ে নাকি তার গার্লফ্রেন্ড বা ফিয়ন্সি মারা গিয়েছিল। এই কথা শুনে মিয়াজিং তখন বলে মানুষ দেখছি অপরাধ করেও কষ্ট পায়। ওর কথা কেড়ে নিয়ে তখন চেনি বলে কিন্তু অপরাধী তো কখনো আর ঢাকা থাকতে পারে না, অপরাধ সামনে আসেই। এরপরে ওরা তিনজনে একটা বিলিয়ার্ড ক্লাবে চলে আসে আর বিলিয়ার্ড খেলতে খেলতে হুট করে জাংবিং এখানে খোঁচা দেওয়ার জন্য বলে 6 বছর আগে যে অগ্নিকাণ্ড হয়েছিল সেটা তো জিংবোতে যে ঘটনা ঘটেছিল তার থেকে একদম ছোট, তার তুলনায় কিছুই না। আর সেটা তো খুব ভালো করে হ্যান্ডেল করেছিল চেনি নিজে। এই কথা শোনার সাথে সাথে রিয়াক্ট করে ওঠে মিয়াজিং। মিয়াজিং বলে জিংবো শহরে যে ঘটনাটা ঘটেছিল সেখানে তুমি ছিলে, তার মানে চেনি কথাটাকে ঘুরিয়ে দেয় আর বলে কিন্তু তারপরেও সেটা তো খুব ভালো করে সমাধান করেছিল জাংবিন নিজেই। কিন্তু ওখান থেকে রাগ করে মিয়াজিং চলে যায় আর এরা এদিকে ভেবেছে ওদের দুজনের ভিতরে ফাটল ধরিয়ে দিয়েছে। আসলে জাংবিং এই কথাটাই এজন্য বলেছে যাতে মিয়াজিং ওদের থেকে সরে যায় এবং মিয়াজিং এখন খুব রেগে যায় চেনির উপরে। ওদের দুজনের সম্পর্কে ফাটল ধরে যায়, কিন্তু ঘটনা তেমনটা ছিল না। বাড়ি আসার পরে আমরা দেখতে পাই যে ওরা দুজনেই এটা অভিনয় করেছে, কারণ জাংবিনের সামনে ওরা এরকমটা দেখালো যে ওরা এখন একে অন্যের উপর রাগ করেছে, যাতে জাংবিং ওদের দিকে বেশি একটা নজর না দেয় আর ওরা নিজেদের মতো কাজ করতে পারে। এদিকে অডিট টিমের লোকজনের সঙ্গে খুব রহস্যময় ঘটনা ঘটছিল। একজনের গাড়ির নিচে তো ট্র্যাকিং চিপ বসানো হয় আর একজনকে রাত্রে ধাওয়া করা হয়। অন্যদিকে এরা যখন ফাইলগুলো সাবমিট দিবে তখন হুট করে লাইট চলে যায়। এইসব বিশ্রী ঘটনাগুলো ওদের সাথে ঘটতে থাকে। পরের দিনের দৃশ্য দেখতে পাই জাংবিং আজকে একটা মিটিং ডেকেছিল যেখানে হুইয়ান কোম্পানির সবাইকে ইনভাইট করা হয়েছিল। তাই অডিট টিমের সবাইও এখানে এসেছিল। তো এখানে সবাইকেই পুরস্কৃত করা হয় যে যতদিন ধরে এই কোম্পানিতে কাজ করছে। এখানে জাংবিং সবাইকেই অ্যাওয়ার্ড দেয় আর তাছাড়া 5% শেয়ার দিয়ে দিয়েছিল চেনিকে, কারণ চেনি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে। তো এর পরের দিন আমরা দেখতে পাই অডিট টিম লিডারকে, যে এসে তার টিম মেম্বারদের বলছিল তোমরা সব কিছু গুছিয়ে নাও, হুট করে অনিবার্য কারণবশত আমাদের সমস্ত কাজকর্ম এখানে স্থগিত করতে হচ্ছে, তাই তোমরা তোমাদের সমস্ত ফাইলপত্র গুছিয়ে নিও। আগামীকালকেই আমরা হাই সিটিতে ফিরে যাব, মানে যেখান থেকে আমাদের মেইন অফিস থেকে আমরা এখানে এসেছি সেখানে। কিন্তু মিয়াজিং বলে আমার কিছু কাজ আছে বলে সে পুলিশ স্টেশনে যায়,
কে সেই লোকটির সঙ্গে কথা বলে যাকে এখানে ধরা হয়েছিল। সেই ড্রাইভারকে এখান থেকে ৬ বছর আগে যে অগ্নিকাণ্ড ঘটেছিল সে সম্পর্কে জানতে চাওয়া হলে সে প্রথমে জানাতে অস্বীকৃতি জানালেও পরে জানায় আসলে এখান থেকে ৬ বছর আগে হুইয়ান কোম্পানি অনেক লসে ভুগছিল। তাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল এবং সেখানে কেউ ইনভেস্টও করছিল না। আর সেজন্য তারা যে লসে ভুগছিল সেই লসটা তোলার জন্য মানি লন্ডারিংয়ের কাজ শুরু করে। তারা সমস্ত ট্যাক্স পেপারগুলো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, নিজেদের জন্য নতুন করে পেপার জালিয়াতি করে তৈরি করে, যাতে হংসাং কোম্পানি আকৃষ্ট হয়ে তাদের অনেকগুলো টাকা ইনভেস্ট করে। সাথে সাথে দেখা যায় হুইয়ান কোম্পানি দিন দিন রিচ হতে থাকে। এটা এক ধরনের জুয়া আর কি। মানুষ ছোট ছোট কোম্পানিতেই ইনভেস্ট করে আর সেভাবেই এই ছোট কোম্পানি অনেক বড় একটা কোম্পানি হয়ে উঠেছে। দিনে দিনে তার ইনভেস্টররাও বেড়ে গিয়েছে। আর এই সমস্ত কিছুর পিছনে জাংবিন দায়ী। জাংবিনই সমস্ত কিছু করেছে। সে তার মানে এক একটা বড় বড় পেট ধরতো আর সেটা দিয়েই সে আজকে এই কোম্পানি দাঁড় করিয়েছে। তাছাড়া তার অনেক জালিয়াতির প্রমাণও তারা জানে। মিয়াও জিং এটা রেকর্ড করে নিয়ে আসে। আঙ্কেল জাওকেও এই কথা জানিয়ে দেয়। আঙ্কেল জাওকে জানিয়ে দেয় যে ও এখান থেকে চলে যাচ্ছে। যাই হোক, ওর সমস্ত ড্রেসপাতি যা কিছু সব গুছিয়ে দিয়েছিল চেনি। আর এদিকে চেনি এসেছিল মিস্টার জাংয়ের সঙ্গে দেখা করতে। জাংমিন তখন ওকে জানায় যে আমি শুনেছি মিয়াও জিং শহর ছেড়ে চলে যাচ্ছে, তো আমি ভেবেছিলাম যে আজকে হয়তো সারাদিন তুমি তার সাথেই কাটাবে, কিন্তু তুমি দেখছি এখানে এসেছো। এই কথা শুনে তখন জেনি বলে আমরা অনেক বছর একসঙ্গে থেকেছি, আবার অনেক বছর দূরেও থেকেছি, তাই আমাদের ভিতরে তেমন কোনো বন্ডিং নেই যতটা আপনি ভাবছেন। তাই আজকে সে চলে গেলেও তার সঙ্গে সারাটা দিন কাটাতে হবে এরকম কোনো মানে নেই, বলেও এখানেই বসে থাকে। ওদিকে মিয়াও জিং এয়ারপোর্টে যায় আর ঠিক তখনই আমরা কালো টি শার্ট পরা এবং মাথায় একটা ক্যাপ পরা ছেলেকে দেখতে পাই, যেটা ছিল মূলত চেনি। চেনি ওদেরকে কথা দিয়েছে ঠিকই যে আসবে না, কিন্তু ঠিকই এখানে মিয়াও জিংয়ের সঙ্গে দেখা করতে চলে এসেছে। সে কি কোনোদিন মিয়াও জিংকে গুড বাই না জানিয়ে যেতে দিতে পারে? যাই হোক, মিয়াও জিং বলে আমি জানতাম তুমি আসবে। এরপরে মিয়াও জিংও তো ওকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু মিয়াও জিং মূলত অন্য শহরে গেলেও সে এই শহরের হয়েই কাজ করবে। যাই হোক, এরপরে ও অন্য একটা সিটিতে আসে আর যেখানে একটা রেস্টুরেন্টে খেতে বসে। ও মূলত একজনের সন্ধানে এসেছে, কারণ এখান থেকে ৬ বছর আগে মিস্টার জাই নামের যে লোকটা জাংবিনের সঙ্গে কাজ করতো সে মিসিং হয়ে গিয়েছে। আর তারই খোঁজ করছিল মূলত মিয়াও জিং। আর এই রেস্টুরেন্টেই সে তার খোঁজ পেয়ে যায়। সে মূলত এখানে ছোট একটা ডেলিভারি ম্যানের দায়িত্ব পালন করছে। এখন তার জীবনটা অনেক বেদনাময়। মানে মিস্টার জাংবিন তাকে বিট্রাই করেছে আর এখন তাকে অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছে। তো এই লোকটিকে একটু মাথায় রাখে মিয়াও জিং। এরপরে মিয়াও জিং ওদের মেন হেড অফিসে চলে আসে। এখানে যে হেড ছিল তিনি ছিলেন একজন মহিলা। যাই হোক, সে এখন অডিট টিমের কাছে জানতে চায় কোথা থেকে কি হলো। তো ড্রাইভারের কাছ থেকে যে রেকর্ডিংটা করেছিল মিয়াও জিং সেটা সবাইকে শোনানো হয়। তো এখানে ড্রাইভার সমস্ত কিছু স্বীকার করেছে জাংবিংয়ের কর্মকাণ্ড। এখন অডিট টিম লিডার বলে এখন তো সমস্ত সত্য আমাদের সামনে, কিন্তু ওই যে মহিলা টিম লিডার বলে এই সমস্ত রেকর্ডে কোনো কিছু হয় না, এটা আদৌ বানোয়াট রেকর্ড নয় কিনা তার কি প্রমাণ আছে। তখন মিয়াও জিং একটা পেপার বের করে বলে আমি জানতাম আপনি এই কথা বলতে পারেন, সেজন্য আগে থেকেই আমি এই যে পাস রিপোর্ট বা সার্টিফিকেট এটা অলরেডি নিয়ে এসেছি। এই সার্টিফিকেটই প্রমাণ করে যে রেকর্ডটা সম্পূর্ণ সত্যি। যাক, ওই মহিলা তখন একটু নড়ে চড়ে বসে। এরপর আমরা দেখতে পাই যে মিয়াও জিং এসেছিল ওর বসের সঙ্গে একটা রেস্টুরেন্টে। মূলত ওই কেসের ব্যাপারে ওরা কথা বলতে এসেছিল। কিছুক্ষণ পরে এই সমস্ত কথাবার্তা পার্সোনাল কথাবার্তায় মোড় নেয়। যেমন এখানে ওর বস বলছিল যে আমার কি এমন কমতি আছে যে তুমি আমাকে পছন্দ না করে চেনিকে এত বেশি ভালোবাসলে। তখন মিয়াও জিং বলে আসলে আমরা দুজনেই কি জানেন, ক্যারিয়ারিস্ট। আমরা দুজনেই চাই জীবনে সফল হতে। আপনিও যেমন আপনার জায়গা থেকে সফল হতে চান, আমিও তেমনি। আর জীবনটা এত ক্যালকুলেট করে চলে না। আমি অবশ্যই এমন কাউকে চাইবো যে সবসময় ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আমাকেই রাখবে। আমার সঙ্গে তার কোনো ক্যালকুলেশন চলবে না। আমি এমন কাউকেই চেয়েছি, আর চেনি হলো তেমন মানুষ। হয়তো আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকতে পারি, কিন্তু জীবনসঙ্গী হিসেবে আমরা কখনোই ভালো হব না। ওই লোকটি মানে ওর বস তখন বলে ঠিক আছে, তাহলে আমরা বন্ধু হয়েই সারা জীবন থেকে যাব। এদিকে চেনির জীবনটা কাটছিল খুব লোনলি। ও যখনই বাড়ি আসতো ওর খুব ফাঁকা ফাঁকা লাগতো। আর অন্যদিকে মিয়াও জিং, ওর জীবনটাও বেশ ব্যস্ততার সহিত কাটলেও ওর খুব একাকিত্ব ফিল হতো। আর অন্যদিকে আমরা দেখতে পাই আঙ্কেল জওকে। আঙ্কেল জও এখন প্রচণ্ড তৎপর এবং সে তার সমস্ত টিম মেম্বারদের নিয়ে বসেছে, যেভাবেই হোক জাংবিংকে ধরতে হবে। জাংবিং এখন সবসময় চেনিকে তার কাছে কাছেই রাখছিল, তাকে দিয়েই কাজ করানোর চেষ্টা করছিল। অন্যদিকে একদিন দেখতে পাই যে টেং সিটিতে আবারও ফিরে এসেছিল মিয়াও জিং, কিন্তু বাড়িতে এসে ও কোথাও খুঁজে পায় না চেনিকে, আর সেজন্য সোজা পুলিশ স্টেশনে চলে আসে।
আর আজকে আমরা চেনিকে দেখতে পাই ও একটা অনেক বড় কাজের দায়িত্ব পেয়েছিল এবং ওকে সেই রুটে যেতে হবে যে রুটে স্মাগলিং হবে। আর ওই রুটেই মূলত পুলিশ অফিসাররা কাজ করছিল, যেভাবেই হোক ওই স্মাগলিং আজকে ওরা ঠেকাবে এবং জাংবিংয়ের টিমকে ধরে ফেলবে। সেখানেই মিয়াজিং এসে যায়, কিন্তু মিয়াজিং বলে যে সেও এই মিশনের অংশ হতে চায়। আঙ্কেল জাও তখন বলে এটা অনেক বেশি রিস্কি, তারা মিয়াজিংকে কোনো রিস্কে ফেলতে চায় না। মিয়াজিং তাও বলে সেই কাজটা করতে চায় কারণ তার মাও এক সময় একটা কোম্পানির আন্ডারেই কাজ করতো, গ্রিন লাইফ নামের একটা কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর সেজন্য ওর মা অনেক বড় স্ক্যামের একটা শিকারও হয়েছিল। ওই কোম্পানির জালিয়াতির পিছনে ছিল জাংবিং, আর সেজন্য সে নিজেও চায় জাংবিংকে ধরতে। এরপরে ও তো আর কারো কথা শোনেই না, বরং এখানে সবার সাথে কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই আজকে অনেক বড়সড় একটা স্মাগলিং হওয়ার কথা আছে, আর এই রুটে মেইনলি তাওয়ে যাওয়ার কথা। কিন্তু চেনি এসে বলে যে মিস্টার জাং তাকেও যেতে বলেছে। তো এবার মিস্টার জাং এসে দাঁড়ায় চেনির সামনে আর বলে ওর ফোনটা মিস্টার জাংয়ের কাছে দিয়ে দিতে। তো ও ফোনটা দিয়ে দেয় ঠিকই, কিন্তু বলে আপনি আমাকে বিশ্বাস করেন না। জাংবিন তখন বলে আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি, কিন্তু যতক্ষণ না আমরা আমাদের স্পটে পৌঁছাচ্ছি ততক্ষণ তোমার ফোন আমার হাতে জমা থাকবে, তা না হলে কি তোমাকে কখনো পার্টনার বানাতাম। যাক, এরপরে জাংবিনকে তখন জানায় চেনি যে এই কাজটা হয়ে গেলে আমি একটা লং ভ্যাকেশনে যেতে চাই। জাংবিন ওকে বলে অবশ্যই, এখন চলো আমরা কাজ করি, আজকে তুমি ড্রাইভ করবে। জাংবিং এর আসলে তাওয়ের গাড়িতে উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু জাংবিং তার প্ল্যানটা চেঞ্জ করেছে, আর সেজন্য এখন সে চেনিকেই তার গাড়ি চালানোর দায়িত্ব দিয়েছে। কারণ জাংবিং আসলে চেনিকে কোনোভাবেই বিশ্বাস করে না। ভাই তুই বিশ্বাস করবি না বুঝলাম, তাহলে এই ছেলেটিকে সবসময় কাছাকাছি রাখিস কেন বুঝলাম না। যাক, জাংবিং ওকে এটাও বলে তোমার কি মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? আমাদের কিন্তু সেই যে ডাম্পিং ওভারপাসে দেখা হয়েছিল। তুমি সেদিন আমার জীবন বাঁচিয়েছিলে, যদি না বাঁচাতে তাহলে হয়তো কখনোই মিস্টার জাং হয়ে আমি গড়ে উঠতে পারতাম না। আর সেজন্য তুমি আর আমি যে পার্টনার হয়ে কাজ করব এটা সবসময় ভাগ্যেই লেখা ছিল। জাংবিং সবসময় মনে করে চেনি যে তাকে একসময় বাঁচিয়েছিল, চেনিকে তার সাথে রাখায় তার ভাগ্যটা খুলে যাবে, আর এর জন্য সে সবসময় চেনিকে সাথে রাখতে চেয়েছে। যাই হোক, সে তার পাস্টের কথা বলে। পাস্টে জাংবিং অনেক কষ্টের জীবনযাপন করেছে, আর ওর সাথে সবসময় ছিল তার বন্ধু যাই। যাই হোক, কিন্তু এরপরে সে নিজের জীবন নিয়ে জুয়া খেলেছে, বড় বড় কোম্পানিতে বাজি ধরেছে, তারপরে সে আজকে নিজের এক বিশাল এম্পায়ার গড়ে তুলেছে যেখানে সে নিজেই কিং, এবং এই কিংডম সে কোনোভাবে ভেঙে পড়তে দিবে না। কিন্তু যেতে যেতেই দেখা যায় যে রাস্তায় চেক পয়েন্টে পুলিশ গাড়িগুলো থামায়। এখন প্রতিটা গাড়ি চেক করা হবে, যদিও ওরা জানে যে এরকম চেকিংয়ের শিকার ওরা সবসময় হয়। জাংবিংকে তাও কল দিলে জাংবিং জানায় যে কোনো রকমের প্যানিক খাওয়া যাবে না, তোমরা যদি প্যানিক খাও তাহলেই পুলিশ ধরে ফেলবে, এটা একটা সাধারণ চেকপোস্ট আর কি, পুলিশ দেখেই ছেড়ে দিবে, সো এরকম ভয় পাওয়ার কিছু নেই। তাও তখন একটু আশ্বস্ত হয়, কিন্তু তাও কিছুক্ষণ পরে দেখতে পায় সামনের একটা কারের ভিতরে অফিসার যাও বসা, আর অফিসার যাও বসা মানেই হচ্ছে এটা একটা গ্রেট মিশন। এটা তাও বুঝতে পেরে দ্রুত করে ফোন দিয়ে দেয় আবারও জাংবিংকে। জাংবিং তখন বুঝতে পারে পুলিশ ওদের পিছনে লেগেছে, তখন ও বলে ঠিক আছে প্ল্যান বি অনুযায়ী কাজ করো। প্ল্যান বি এর কথা কিন্তু কোনোভাবেই জানতো না চেনি। চেনি তখন অবাক হয়ে যায়, প্ল্যান বিটা আবার কি, কিন্তু চেনি দেখছে চোখের সামনে সমস্ত কিছু, তাও ইচ্ছে করে নিজের গাড়িটাকে ধরিয়ে দেয় যাতে পুলিশ ওকে নিয়ে বিজি হয়ে যায়। আর এই সুযোগে জাংবিং ওর গাড়িটা নিয়ে পালিয়ে যায়। আর চেনিকে যা করতে বলছিল জাংবিং চেনি তাই করছিল। এদিকে পুলিশ তো ধোকা খেয়ে যায়, কারণ এখানে তাও শুধু ধরা পড়েছে জাংবিং নেই। তবে যে গাড়িটা একটু আগে চালিয়ে নিয়ে গেল চেনি, সেটা দেখে খুব ভালোভাবেই চিনতে পেরেছিল মিয়াজিং। মিয়াজিংয়ের দেওয়া সেই যে লাকি চার্ম, সেই চার্মটাও ওই গাড়ির পিছনেই ঝুলছিল, সেজন্য ওই গাড়িটা ফলো করতে থাকে মিয়াজিং। আর এতে জাংবিং বুঝতে পারে যে ওদের পিছনে পুলিশ ফলো করছে, আর সেজন্য চেনির গলায় ছুরি ধরে জাংবিন আর বলে তুমি আসলে পুলিশের হয়ে কাজ করছো, কারণ পিছনে একটা গাড়ি আমাদের ফলো করছে, যদিও এটা তো দেখছি পুলিশের গাড়ি না, এটা তাহলে কার গাড়ি। এটা বলে ছুরি বসিয়ে দেয় চেনির পেটে আর বলে তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে তোমাকে মেরে ফেলবো, শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছো। জোরে চালাতে বললে দেখা যায় মিয়াজিংও গাড়ি জোরে চালিয়ে এদের সামনে উঠে যায়, কিন্তু এই সময় জাংবিং গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দিলে মিয়াজিংয়ের গাড়িটা ওখানে অ্যাক্সিডেন্ট করে। আর চেনি তো অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিল যে মিয়াজিংয়ের কিছু হয়েছে কিনা, কিন্তু না, মিয়াজিং সুস্থ সবল ছিল। যাই হোক, মিয়াজিং এবার একটা লোককে কল দিয়ে বলে তুমি যদি এবার তোমার প্রতিশোধ নিতে চাও তাহলে এরকম একটা পয়েন্টে চলে এসো, তুমি খুব ভালো করেই জানো জাংবিং এখন ঠিক কোথায় যেতে পারে, তাই সেখানে চলে এসো।
আর এই লোকটা আর কেউই ছিল না, সে ছিল মিস্টার জাই, যে ছিল জাংমিংয়ের সব থেকে কাছের ফ্রেন্ড। এখান থেকে আমরা 6 বছর আগের ঘটনা দেখি, 2005 সালের ঘটনা, যেখানে ওই অগ্নিকাণ্ড অলরেডি হয়ে গিয়েছে এবং বেশ অনেকটা সুস্থও হয়েছে চেনি একদিন বাড়িতে ফিরে দেখে জাই ওর বাড়িতে বসে আছে। তখনই ভয় পেয়ে যায় চেনি যে জাই আবার না জানি মিয়াওজিংয়ের সঙ্গে কিছু করলো কিনা। এরপরে ও তো জাইকে ধরে বলে, তুই এখানে কেন এসেছিস? জাই তখন বলে, তোর সুইট হার্টের সঙ্গে আমি কিছুই করিনি, সে তো বাড়িতেই নেই। কিন্তু ওই যে ফাইলটা, যে অগ্নিকাণ্ডটা হয়েছিল, মানে যেখানে ওয়েনজিয়া মারা গিয়েছিল, ওয়েনজিয়া একটা ফাইল লুকিয়ে রেখেছিল, সেই লুকানো ফাইলের কথা একমাত্র বলে গিয়েছিল চেনিকে। এর জন্য এই লোকটি এখন চেনির গলায় ছুরি ধরে বলে, ওই ফাইলটা আমার হাতে দিয়ে দে, আর না হলে কিন্তু তোর খবর আছে। চেনি তখন বলে, ঠিক আছে, আমার ফ্যামিলি প্রোটেকশন আগে, তাই ও বিরাট একটা অ্যামাউন্টের টাকা দাবি করে। যাই তখন বলে, ঠিক আছে, আমি তোকে টাকা দিয়ে দেব, আর তাহলে তুই আমাকে ফাইলটা হ্যান্ড ওভার করবি। ও তখন বলে, টাকা না পেলে আমি ফাইল দিব না। এই লোকটি মানে যাই তখন বলে, আমি তো দেখছি তুই ভালোই গেম খেলতে পারিস, যাই হোক তুই টাকার কথা বললি বলেই ভাবছি যে তোর মুরদ আছে, তুই ছুরির সামনে দাঁড়িয়েও টাকার কথা না বলতে পারতিস তাহলে ভাবতাম তুই একটা ইঁদুর। এটা বলে ওই লোকটি চলে যায়। যাই হোক এরপরে একটা কল দেয় চেনি পুলিশকে, কারণ চেনি তখন পুলিশের হয়েই কাজ করছে। ঠিক এরপরেই আমরা দেখতে পাই যে ও মিয়াওজিংকে নিয়ে এয়ারপোর্টে এসেছে। মিয়াওজিংকে বলছে এটাই সময় এখন আমাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার। মিয়াওজিং অবাক হয়ে বলে, তুমি কেন আমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে অন্য একটা শহরে অ্যাডমিট করিয়ে দিয়েছো? তখনও মিয়াওজিংকে বলে, একসাথে অনেক দিন থেকেছি আর এখন আমি বিরক্ত হয়ে যাচ্ছি। মিয়াওজিং তখন বলে, চেনি তুই কি পাগল হয়ে গিয়েছিস? জানিস তুই কি বলছিস? নিজে যে কথাগুলো বলছিস সেগুলো তুই নিজে শুনতে পাচ্ছিস তো? চেনি তখন হেসে হেসে বলেছিল, অবশ্যই। এরপরে ওকে বিদায় জানিয়ে চেনি চলে আসে। চেনি এটা শুধুমাত্র মিয়াওজিংকে প্রোটেক্ট করতেই করেছিল। তবে সেদিন বাড়িতে ফেরার সময়ই ওকে কেউ একটা অজ্ঞান করে দেয়, আর এটা ছিল মিস্টার জাইয়ের লোক। মিস্টার জাইয়ের লোকজন তাকে গাড়িতে তুলে নেয় আর বলে, এখন তোমাকে যেতে হবে জিঙ্গু শহরে। জিঙ্গু শহর তো আরও বেশি বড়, সেখানে গেলে তুমি আরও বেশি ভালো থাকবে। মূলত ওকে পাচার করার উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, আর জাংবিং আর জাই মিলেই এই কাজটা করেছে। এমনকি জাংবিং জাইকেও ওই শহরেই পাঠিয়ে দিয়েছিল। আর এখন আমরা আবার 11 সালের দৃশ্য দেখতে পাই। জাংমিং আসলে সেদিন যে জাইকে পাঠিয়ে দিয়েছিল, চেনিকে পাঠিয়ে দিয়েছিল, দুজনের সাথেই মূলত বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু সেখান থেকে চেনি বেঁচে ফিরে এসেছিল 2008 সালে, আর সেজন্যই মূলত চেনিকে সবসময় জাংমিং কাছে কাছে রেখেছিল। আজকে চেনিকে জাংমিং বলে, আমার যেসব শত্রু ছিল তারা সবাই মারা গিয়েছে, শুধুমাত্র তুই বাকি আছিস, আর তোকে শেষ করলে সমস্ত ল্যাটা চুকে যায়। ঠিক তখনই এখানে চলে আসে মিয়াওজিং। মিয়াওজিং তখন পিছন থেকে ফাইট করতে শুরু করে, কিন্তু মিয়াওজিং এই লোকের সঙ্গে পেরে ওঠে না। লোকটি ওকে টানতে টানতে 2 তলায় তুলে নেয়। জাংবিং উপরে নিয়ে একটা পাইপ পেঁচিয়ে দেয় মিয়াওজিংয়ের গায়ে, আর উপর থেকে ওকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ততক্ষণে উপরে চলে এসেছে খোঁড়াতে খোঁড়াতে চেনি, আর মিয়াওজিংকে যখন ধাক্কা দিয়ে ফেলে দেয়, চেনি কোনো রকমের পাইপটা টেনে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু এই লোকটি তখন সাইকো হয়ে গিয়েছে। আর ততক্ষণে এখানে চলে এসেছে মূলত জাইয়ের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা জাংবিং এখান থেকে 5-6 বছর আগে করেছিল, সেই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে এসেছে ও। ওদিকে আমরা চেনিকে একটা জিনিস কল্পনা করতে দেখি, যেখানে চেনিকে জিজ্ঞেস করেছিল মিয়াওজিং যে তুমি কি তখন অনেক বেশি কষ্ট পেয়েছিলে? ও তখন বলেছিল, আমি কোনো কিছু ভয় পাইনি, আমার একটাই কষ্ট ছিল, সেটা হলো তোমাকে আমি হাসি মুখে বিদায় জানাতে পারি, কষ্টের সহিত তোকে অন্য একটা শহরে পাঠিয়ে দিতে হয়েছিল। যাই হোক ওদিকে ওরা দুইজন ফাইট করছে, আর এদিকে চেনি যেভাবেই হোক বাঁচানোর চেষ্টা করছে মিয়াওজিংকে। পড়ে গেলেই তো বিপদ, যেরকম মিয়াওজিংকে টেনে হিঁচড়ে বাঁচিয়েও নেয়। এতক্ষণে এদিকে পুলিশও চলে এসেছে। পুলিশ ওদের দুজনকে গ্রেফতার করে নেয় আর এদের দুজনকে বাঁচিয়ে নেয়। এদের দুজনকে ততক্ষণে হাসপাতালে পাঠানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যাই হোক এদের দুজনের অবস্থা খুব একটা খারাপ ছিল না, জাস্ট একটু আহত হয়েছে। আর এর অনেকদিন পরে দৃশ্য দেখতে পায়, এখন কোর্টে শুনানি হচ্ছে, এদের দুজনকেই যেতে হবে। তো এখানে মূলত চেনি নিজের জীবনের ঘটনা বলে যে 5 সালে কিভাবে জাংবিন ওকে কাজে লাগিয়েছে, এরপরে ওকে জিঙ্গুতে পাচার করে দিয়েছিল এবং 2008 সালে ও পুনরায় টেং সিটিতে আবারও ফিরে এসেছে। আর তাছাড়াও ও সবসময় পুলিশের সঙ্গে কাজ করেছিল জাংবিংয়ের কর্মকাণ্ড ধরিয়ে দেবার জন্য। অন্যদিকে মিয়াওজিংও বলে যে 2005 সালে সে এই শহর ছেড়ে চলে গিয়েছিল, 11 সালে মূলত অডিট করতেই সে এই শহরে ফিরে এসেছে। আদালত সমস্ত কিছুর ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয় যে চেনি যেহেতু পুলিশকে সাহায্য করেছে, সেজন্য চেনিকে পুরোপুরি সসম্মানে খালাস দেওয়া হয়। আর এরা যে 3 জন বিভিন্ন অনৈতিক কাজ করেছে, আগুন জ্বালিয়েছে, চোরা কারবার, পাচার, এই সমস্ত কিছু কাজের জন্য তারা তাদের আইনত শাস্তি পায়। আর এদিকে আঙ্কেল জাওকে দেখি, তার মুখে ফাইনালি হাসি ফুটেছে, সে তার ভালোবাসার মানুষের হত্যার প্রতিশোধ নিতে পেরেছে।
আর এরপরে আমরা আবারও এদের বাড়ির দৃশ্য দেখতে পাই। এখন অবস্থাটা বেশ ভালো হয়ে গিয়েছিল, শত্রুমুক্ত হয়েছে ওদের চারপাশ। ওরা সব বন্ধুরা এক জায়গায় এসে খাওয়া দাওয়া করে। আর অন্যদিকে আঙ্কেল জকে দেখতে পায় সে আজও তার ফিয়ান্সির হাসিটা যেন চোখের সামনেই দেখতে পায়, তাকে খুব মিস করে। একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে সে সোজা চলে যায় ওএনজিআর মেমোরিয়াল ট্যাবে। সেখানে গিয়ে দাঁড়িয়ে অনেক গল্প করে, মাঝে মাঝেই সে এখানে এসে গল্প করত আর তাকে স্পর্শ করে চলে যায়। এদিকে সময় গড়িয়ে যেতে থাকে। চেরি এবং মিয়াজিংয়ের জীবনটা কাটছিল এখন একদম স্বপ্নের মতো। তারা যা কিছু করতে চেয়েছিল সেগুলোই করতে থাকে, একসঙ্গে অফিসে যাওয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে বাইকিং রাইডিং, একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে ভালোবাসাবাসি, সমস্ত কিছুই সুন্দরভাবে চলছিল। ইতোমধ্যেই তারা আগের বাড়িটা ছেড়ে একটা নতুন বাড়িতে উঠেছে এবং এই বাড়িটিও বেশ সুন্দর, নতুন করে জীবন শুরু করেছে। তো সেদিন রাত্রেবেলা ওরা দুজনেই শুয়েছিল কিন্তু ঘুম পাচ্ছিল না মিয়াজিংয়ের। সেই টাইমে ওরা একটা মুভি দেখতে বসে যায়, ঠিক সেই আগের মতো টিনেজ লাইফে যেভাবে একসঙ্গে ওরা মুভি দেখতো সেরকম। তবে তখন টাইটানিক দেখে ওরা লজ্জা পেয়েছিল, তবে আজকে ওদের সেই লজ্জা আর নেই, কারণ তখন ওদের জীবনটা ছিল অন্যরকম, কেবলই ভালোবাসা ভালো লাগার সূচনা। আর এখন অলরেডি ওরা কাপল এবং ওদের ভিতরে বোঝাপড়াটা একদম অন্য লেভেলের। আর সেজন্য পিছনের একটা সময়কে মনে করে ওরা দুজনেই অনেক আবেগী হয়ে যায়। এরপরে ওরা দুজনেই সেই ছাদের উপর চলে যায় যেখানে মাঝে মাঝে ছোটবেলায় বসে থাকতো। সেখানে আজকে বসে বসে ওরা আতশবাজি দেখছিল। আজকে একটু হেসে মিয়াজিংয়ের দিকে তাকিয়ে চেনি বলে, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে বাড়ি ফেরার রাস্তা দেখিয়েছো। আমি ঘরে ফিরেছি শুধুমাত্র তোমার জন্য। মিয়াজিং ওকে বলে, তোমাকেও ধন্যবাদ, কারণ তুমি আমার জীবনের আলো। তোমার কারণেই আমার জীবনটা এত বেশি সহজ হয়েছে। আর এই টাইমে ওদের ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত টুকরো টুকরো ঘটনা ঘটেছে সেই সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরা হয়। যত ভালোবাসার মুহূর্ত কেটেছে সেগুলোও সুন্দরভাবে দেখানো হয়। আর ওরা দুজনেই বসে থাকে এভাবে। আর এর সাথে সাথেই এই ড্রামার গল্প শেষ হয়ে যায়। তো কেমন ছিল এই গল্পটি? লাভ ফর ইউ ড্রামাটির গল্প আমার বেশ ইউনিক লেগেছে। তাছাড়া টাইমিংটাও একটু আলাদা রকম, তাই না? 2011 সালের ঘটনা। আমি তো ভেবেছিলাম হয়তোবা সময়টা আরও বেশি এগিয়ে আসবে, হয়তোবা 2025-26 সাল পর্যন্ত দেখানো হতে পারে, কিন্তু সেরকমটা দেখায়নি বিধায় আরও বেশি ইউনিক লেগেছে। এই গল্পটি আমার তো বেশ ভালো লেগেছে। স্টেপ সিবলিংস নিয়ে অনেক ড্রামাই দেখেছি, এই গল্পটিও সুন্দর। এখানে নায়িকার ক্যারেক্টারটা অন্য কোনো ন্যাকা নায়িকার থেকে বেশ আলাদা। নায়িকা এখানে অনেক স্ট্রং ছিল, যেটা আরও বেশি সুন্দর। তাছাড়া ক্রাইম থ্রিলার হওয়ার কারণে এখানে মূলত নায়কের জীবনের ওঠাপড়াটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো এই গল্পটি আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এরপরে কোন ড্রামার গল্প শুনতে চান সেটাও জানাতে পারেন। তো অনেক দেরি করে ফেললাম, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গল্পে, পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।